তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যদিও দুর্যোগ অবস্থা চলছে, তথাপিও পড়ালেখা থেমে নেই। তোমাদের অনলাইন প্রসেসিংয়ে আমরা শিক্ষকরা কাজ করে যাচ্ছি। তো আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিতের এমসিকিউ আলোচনা। তো আশা করছি সবার ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের শুভকামনায় ইনশাআল্লাহ শুরু করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা সমাধান করব, বহু নির্বাচনী উচ্চতর গণিত। হ্যাঁ, তো প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, নিচের কোন বিন্দুটি 2x প্লাস 3y মাইনাস 3 ইজ লেস দ্যান 0। তো আমাদের খেয়াল করতে হবে যে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ সেটা আসলে প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা y। তো আমরা এখানে মাইনাস 3 আর 3 দেখতে পাচ্ছি। তাহলে x এর মান যদি আমরা মাইনাস 3 বসাই আর y এর মান যদি 3 বসাই, তাহলে এটা কতটুকু যুক্তি হচ্ছে? তাহলে এখানে মাইনাস 6 প্লাস 9 মাইনাস 3। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটার সাথে এটা হিসাব করলে কি যাচ্ছে, কাটা। তাহলে 0 0 থেকে বড় বা ছোট এটা কি কখন হতে পারে? না, প্রথম মানটা আমাদের হবে না। দ্বিতীয় মান এসে দেখতে পাচ্ছি 2 5। তো x এর মান যদি আমরা 2 বসাই তাহলে কত হবে? 2 দুগুণা 4, আর যদি y এর মান 5 হয় 3 5 কত? 15। তাহলে 15 আর 4 কত হবে? অবশ্যই 19। সেখান থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে 0 থেকে বড়, তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় মানটা রাইট। পরের অপশনে দেখো ফাংশন অফ এক্স, ফাংশনটির ডোমেন। সবসময় মনে রাখবা, ডোমেন নির্ণয় করতে গেলে যদি আমাদের কখনো ভগ্নাংশ থাকে, তো এখানে ফাংশনটা কি আছে? ফাংশন অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স আর হচ্ছে এক্স মাইনাস 3। তো দেখো হরে যেটা থাকবে, ডোমেন যদি বাস্তব সংখ্যা হর হয় তাহলে সেটা ডোমেন হবে। আর যদি কখনো দেখো যে এই জায়গাটায় সংজ্ঞায়িত না হয়, 0 আসে, তাহলে আর সেটা ডোমেন হবে না। তারপরে আমরা বলতে পারি এক্স মাইনাস 3 নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি? এক্স নট ইকুয়ালস টু 3। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের কোন মানটা আছে? এখানে এরকম x নট ইকুয়ালস টু 3 যে মানটা দেখতে পাচ্ছ তোমরা, সেটাই হবে আমাদের অ্যান্সার। দ্বিতীয়তে ফাংশন অফ x হাফ টু দি পাওয়ার x একটি সূচকীয় ফাংশন হলে এটি 0 1 বিন্দুগামী। এর ডোমেন, আচ্ছা 0 1 বিন্দুগামী যদি চিন্তা করো, প্রথম মানটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে এই বিন্দুগামী মানে কি বোঝায়, অর্থাৎ ফাংশন অফ x ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার x। তাহলে y সমান যদি ধরি আমরা ফাংশন অফ x ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার x, তার মানে কি হচ্ছে y ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু হাফ। তাহলে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে হাফ টু দি পাওয়ার কত? 0। তাহলে রেজাল্ট কত আসবে? 1। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এটা বিন্দুগামী হবে। তাহলে প্রথম মানটা আমাদের রাইট। এর ডোমেন, সূচকীয় ফাংশনের ডোমেন তোমরা এটা অবশ্যই মনে রাখতে পারো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে দ্বিতীয়টা রাইট। এবার রেঞ্জ, রেঞ্জের নিম্ন সীমা কি বলছে? 0। তার মানে 0 থেকে শুরু করে সর্বোচ্চ y এর মান এখানে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মানে আমরা বলতে পারি তিনটাই রাইট। এবার আসো a ইকুয়ালস, এর যে বিন্দুটা আছে 1, -1, b এর মানটা হচ্ছে 2, অর্থাৎ তোমরা বিন্দুগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে খেয়াল করে দেখো এই তিনটা বিন্দুর মধ্যে ab রেখার ঢাল। তো ঢাল যখন আমরা নির্ণয় করি তখন আমাদের কি চিন্তা করতে হবে? ঢাল সমান সমান কি? ঢাল যদি আমরা নির্ণয় করি, ঢালকে কি দ্বারা সূচিত করা হয়? m দ্বারা। তাহলে যে কোনো একটা বিন্দুকে যদি তুমি চিন্তা করো, a আর b রেখার এখানে বলছে, তাহলে y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1। তাহলে y2 কত? তাহলে y2 হচ্ছে 2 মাইনাস -1 আর
x2 হচ্ছে 2 মাইনাস 1, তাহলে রেজাল্ট নিচে 1 আর এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কত 3। তাহলে আমরা নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রেজাল্ট 3। প্রশ্ন নাম্বার 5 দেখো, এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু দেখো হাফ মডুলাস x1 x2 x3 আবার হবে x1 আর y1 y2 y3 দেন আবার y1। তাহলে আমরা হাফ x1 এর মান পাচ্ছি 1, তারপরে 2 মাইনাস 2 দেন আবার 1, y এর মান মাইনাস 1 2 আবার 2 দেন মাইনাস 1। তাহলে নিয়ম হচ্ছে আমরা এই পাশের গুণগুলো আগে করব, তাহলে হাফ 2 একে 2 2 দুগুণা 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, তারপরে মাইনাস সূত্রে বসবে, এই গুণটা এবার হবে 2 একে 2 মাইনাসে মাইনাসে সূত্রের একটা এখানে কি থাকবে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 2। তাহলে হাফ 8 মাইনাস এখান থেকে যদি বাদ দিই আমরা তাহলে 6, আচ্ছা 2 2 কাটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে আমরা কি বলছি 2 ইন্টু 12 তার মানে 6, তাহলে রেজাল্ট আমরা 6 পেয়ে গেলাম। তো তোমাদের যাদের এই সূত্রটা মনে নেই তাদেরকে বলছি আমরা যে এখানে প্রথম মানটায় যোগ হবে পরের মানটায়ও যোগ হবে, কিন্তু সূত্রের জন্য একটা কি থাকবে মাইনাস হবে। এই গুণটা হবে প্রথমে আর দ্বিতীয় গুণটা হবে y এর মডুলাসের পরে প্রথম অংশের গুণটা হবে এই পাশ দিয়ে আর পরেরটা হবে এই পাশ দিয়ে, একটু মনে রাখবা তাহলে তোমরা আনসার পেয়ে যাবে। তবে যারা এসএসসি পরীক্ষা দিবে ক্লাস 10-এ পড়ো তাদের অবশ্যই এটা জানা আছে। এরপরে 6 নম্বর প্রশ্নে যদি আমরা চিন্তা করি 327y = 9y + 4, তো এইখানে আমরা 3 লিখতে পারি, তাহলে 1 + 3 এর উপর 3 মানে 27, তাহলে 3y = 3 এর উপর কি হবে 2y প্লাস আরেকটা 2 দ্বারা গুণ করলে 4 দুগুণা কত হবে 8 হবে। তাহলে আমরা 3 3 যদি বাদ দেই একটু খেয়াল করো, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে শুধু y, তাহলে y = কত 8 থেকে 1 বাদ দিলে 7, তার মানে y = কি বলতে পারি 7। নাম্বার 7 নম্বর প্রশ্নে কি বলতেছে -x² + 4x - 3 = 0 সমীকরণের নিশ্চায়ক কত? তো নিশ্চায়কের তোমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, রুটের ভিতরে দেখো তো আমরা b² - 4ac এটা আমরা দিতাম ঠিক কি না? তো এটা যদি আমরা দেই তাহলে নিশ্চয়ক হচ্ছে অ্যাকচুয়ালি রুটের ভিতরের যে অংশটুকু সেটা। তাহলে এখানে b এর মান কত, x এর সহগটা হবে b এর মান আর এর মানটা হবে x² এর সহগ মানে -1 আর c এর মান হবে -3। তাহলে b এর মান 4 তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান -1 আর -3, তাহলে 4 4 কত 16, 3টা মাইনাস গুণ করলে মাইনাস হবে, 3 এ 4 12 বিয়োগ করলে হবে 4। এবার আসো 10 choose 4 তোমরা ক্যালকুলেটরে বের করতে পারো। তাহলে আমরা যারা তোমরা ক্যালকুলেটর পারো না একটু মনোযোগ দিয়ে আমার ক্যালকুলেটরের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। 8 নম্বর প্রশ্নে বলছে 10 choose 4 অর্থাৎ 10 choose 4, তো 10 choose 4 এটাকে আগে লিখতে হবে 10, তাহলে লিখে ফেলো, অন করার পর শিফট দাও
ভাগ বাটনে দেখো এন চুজ আর আছে, তারপরে 4 দাও, ইকুয়াল দাও, দেখো কত হয়েছে 210, তার মানে 210। তাহলে আমরা 8 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসো 9 নম্বর প্রশ্নে বলতেছে একটা ত্রিভুজ দেওয়া আছে, যাদের ভেক্টর নিয়ে সমস্যা আছে তাদের জন্য বলছি। ভেক্টর আসলে খুবই সহজ একটা টপিক। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আপনি এটা কি বললেন, ভেক্টর আমরা এত পড়ি মনেই থাকে না। আমি যখন তোমাদের ভেক্টর করাবো দেখবা পানির মতো সহজ লাগবে ইনশাআল্লাহ। তো দেখো এবিসি এর ক্ষেত্রে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো যদি আমরা এই বাহু থেকে শুরু করি, তো আমাদের প্রথমে হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এই ভেক্টর দুইটা ক্রমিক ভেক্টর দেখতে পাচ্ছ, আর এসি যখন বলতেছে তাহলে বিপরীত ক্রমে আছে, তাহলে একটা ত্রিভুজ বিধির যোগের নিয়মকে ফলো করেছে, তাহলে আমরা 1 নম্বরটা ওকে পাচ্ছি। 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছি এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান বিসি ভেক্টর। আসলে এবি ভেক্টর আর এসি ভেক্টর যদি আদি বিন্দু একই রকম হয় তাহলে এটা বিপরীত ক্রমে হইতে হবে, অর্থাৎ এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর যদি তোমরা লেখো তাহলে সমানের ওই পাশে হবে, আগে যাবে সি ভেক্টর আগে, তারপরে যাবে বি ভেক্টর। তাহলে সি ভেক্টর আর বি ভেক্টর যদি হতো তাহলে এটা কারেক্ট হতো। তার মানে আমরা বলতে পারি যে 2 নম্বর অপশনটা আমাদের ভুল। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 এবং 3। তো এরপরের প্রশ্ন দেখো, উদ্দীপক পড়ে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। তো 10 এবং 11 নং প্রশ্নে আমাদের কি বলতেছে, একটি ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং এর সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আচ্ছা, তো এইখানে ক্যাপসুল দেখতে কেমন বলো তো? ক্যাপসুল দেখতে তো ক্যাপসুলের মতো, তাই না? চাও একটা ক্যাপসুল ধরে নাও। তো এইখান থেকে আমরা ধরে নাও এরকম করে সোজা করে অপশনটা দিয়ে দিলাম। ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য কত বলছে? 21। এর সিলিন্ডার আকৃতি অংশের ব্যাসার্ধ এটা 3। আচ্ছা, ব্যাসার্ধ যদি 3 হয়, খেয়াল করো এই অংশটা 3, এই অংশটাও 3, কারণ পুরোটা কিন্তু 3 না। 3 হবে ঠিক মাঝামাঝি ধরার পরে এ পাশে 3, এ পাশে ধরো 3। ক্যাপসুলের সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত? তাহলে এ পাশে একটা কি ছিল ব্যাসার্ধ, এখানে যদি কেন্দ্র ধরি আমরা, তাহলে এটাও 3, এটাও 3, তাহলে এ পাশে একটা 3, এ পাশে একটা 3 ব্যাসার্ধ। তাহলে 21 থেকে আমরা 2টা 3 যদি বাদ দেই তাহলে রেজাল্ট কত পাবো? 2টা 3 বাদ দিলে 6, তার মানে 15। তাহলে আমরা 15 পেয়ে গেলাম। ক্যাপসুলটির আয়তন কত? তো ক্যাপসুলের আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আচ্ছা, এইখান থেকে দেখো এটা একটা সিলিন্ডার, এটার মাপ কত? 15। আচ্ছা, তাহলে ব্যালনের এইখান থেকে এই অংশটা আর এই অংশটা মিলে কি একটা বৃত্তাকার অংশ। তাহলে বৃত্তের যদি আমরা চিন্তা করি তাহলে এর আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে এখন মান যদি বসাই 4/3 ইন্টু 3 আচ্ছা পাই অবস্থায় যেহেতু আমাদের আছে তাহলে আমরা পাইয়ের কোনো কাজ করব না, আর আর এর মান 3 তার উপর কিউব। তাহলে আমরা কি বলতে পারি? 4/3 ইন্টু পাই ইন্টু 27। তাহলে এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি? 9। তাহলে 4 নং কত? 36 পাই। আর এইখানে এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। যেহেতু এখানে এইচ এর মান আমাদের 15, তাহলে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই একটা থাকলো, আর এর মান 3 তার উপর স্কয়ার, দেন এইচ এর মান 15। তাহলে কত হইল? 5 নং 9 15 কত হবে? তাহলে আমরা যদি একটু হিসাব করি, একশো 135, তাহলে 135 পাই
আর তার সাথে 36 পাই হিসাব করো, তাহলে কত হচ্ছে পাই 171, তার মানে 171। তাহলে আমরা খ নাম্বার অ্যান্সার পেয়ে গেছি। 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো নমুনা বিন্দু। যে টাকারে যে মুদ্রা হোক, যদি তার 5 থাকে 2টা, তার মানে 2 টু দি পাওয়ার n এর শর্তকে ফিল আপ করবে। এখন যদি ছক্কা হয় তাহলে 6 টু দি পাওয়ার n হবে। মনে রাখতে হবে তার পার্শ্ব কয়টি, যার যতটি পার্শ্ব হবে তার তত টু দি পাওয়ার n কে সমর্থন করবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমাদের এটা 5 টাকার মুদ্রাটার কাঁচা পয়সাটার আমরা যদি চিন্তা করি, তাহলে অবশ্যই এটার 2টা পৃষ্ঠ আছে। তা 2টা পৃষ্ঠ থাকলে 2 টু দি পাওয়ার n কে এখন কয়বার নিক্ষেপ করতে বলছে, 4টি মুদ্রার কথা বলছে, তাহলে n এর মান হবে 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি 16। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 16। এবার আসো নিচের কোনটির জন্য a ও b সেট দ্বয় সমান হবে। দেখো a থেকে বাদ যাচ্ছে b, b থেকে বাদ যাচ্ছে a, আসলে পরবর্তীতে কিছুই থাকবে না। তাহলে আমরা যেটাতে উপসেট অর ইকুয়াল পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করে দেখো, এটাকে আমরা দেখতে পাচ্ছি a উপসেট অর ইকুয়াল b, আবার b উপসেট অর ইকুয়াল a যদি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি উভয়টাই কি সমান, a ইকুয়ালস টু b হবে। এটা একটা সূত্র, তোমাদের ছেট অধ্যায়ের সূত্র। x 711 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্র ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার হয়, তাহলে x এর মান কত? একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা বৃত্ত ধরলাম, আবার একটা বৃত্ত ধরলাম, আমাদের কয়টা বৃত্তর কথা বলছে? 3টা। এইখানেও একটা আমরা স্পর্শ করে বৃত্ত ধরলাম, তাহলে এর একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে, এর একটা, তাহলে এটার কেন্দ্র এরকম করে যদি যায়, স্পর্শকগুলো থেকে যদি যোগ হয় এবং ত্রিভুজ গঠন করতে বলছে, তাহলে এখানে যদি x হয় তাহলে এখানেও কি ব্যাসার্ধ x, তারপর এটা যদি 7 হয় এটাও 7, এটা যদি 11 হয় এটাও 11 এবং তার পরিসীমা 52। তাহলে প্রিয় শিক্ষার্থীরা x কয়টা? 2টা, 7 কয়টা? 2টা, তার মানে কত? 14, 11 কয়টা? 2টা, মানে 22 ইকুয়ালস টু 52। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে 2x ইকুয়ালস টু 52 মাইনাস 36। তাহলে x ইকুয়ালস টু 2 কোথায় যাচ্ছে? নিচে, তাহলে 6, তার এখানে 1, তার মানে 8 অ্যান্সার। তাহলে আমরা অবশ্যই এখানে 8 অ্যান্সার পেয়ে গেছি। এরপরে দেখো আবার একটি ভেক্টর প্রশ্ন আছে। তো দেখো চিত্রে এসি ভেক্টর, তার মানে এসি ভেক্টর, তো এই দিকে দেখো দিক একই রকম দিকে যাচ্ছে, তাহলে এখানে এ আছে, এখানে সি আছে, এখানে 2a আছে, এখানে বি ভেক্টর আছে, আর মাঝখানে কি দিয়েছি? বি। তো একই দিকে যদি যায় তাহলে দেখো এখানে আমাদের যোগের নিয়মটা খাটাতে পারি, 2a প্লাস বি হচ্ছে রেজাল্ট। দেখা মাত্র এটা অ্যান্সার ক্লিয়ার। এবার হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্নে আমাদের কি বলতেছে? sin a ইকুয়ালস টু √3/2। শর্ত হলো 0 থেকে এর মান বড়, তার থেকে 2π বড়। আচ্ছা, তাহলে কোয়াড্রান্টটা আমরা একটু হিসাব করেই নেই। তো দেখো এর মান π/3 বলছে। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান? √3/2, 60 ডিগ্রি। 60 ডিগ্রি করতে গেলে যেহেতু পায়ের মানে 180, তাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে উভয় পাশের সাইন সাইন কি যাবে? কাটা যাবে। তাহলে এই সাইন সাইন যদি কাটা যায় তাহলে এর মান হচ্ছে π/3। এরপর বলছে a ইকুয়ালস টু 2π/3। আচ্ছা, এটা বলার কারণটা কি? কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখো, এইখানে কত 90 হিসাব করা হয়েছে এবং এটা ধনাত্মক কোণের হিসাব করা হয়েছে, যেহেতু প্লাস আছে। 8.3 এর অঙ্কটা তোমাদের 8.3 আমার ইউটিউব ভিডিওতে দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা পারলে তোমরা দেখে নিবে ইনশাল্লাহ।
এখনো শেষ হয় নাই, অবশ্য শেষ হয়ে যাবে পর্যায়ক্রমে। তো এখানে দেখো টোটাল এখানে 4টি 90 কথা বলা হয়েছে, যেহেতু পাই মানে 2টা 90 আর 2 এর সাথে গুণ করলে 490। তো যদি 490 হয় তাহলে এই পর্যন্ত আসতে পারবে সে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পারবে, এখান থেকে শেষ হবে। তাহলে খেয়াল করো এই ঘরে সে প্লাস, অল পজিটিভের ঘরে যেতে পারবে না যেহেতু বিজোড় হিসাব করতে হবে। তাহলে আমরা 490 থেকে মাইনাস করলে মাইনাসের দিকে যাব, এ ঘরেও যেতে পারবো না, এ ঘরেও যেতে পারবো না। তাহলে আমরা হিসাব করব এই ঘরে। তো এই ঘরে সাইনে যাওয়ার উপায় কি, পাই দিয়ে মাইনাস। তাহলে আমরা পাই মাইনাস আর পাইয়ের মান আরেকটা থিটার মান সূক্ষ্মকোণ কত পেয়েছিলাম আমরা, এর মান π/3। তাহলে π/3 লসাগু করলে কি হবে 3 পাই মাইনাস পাই, তার মানে কি 2π/3। তাহলে এটা আমাদের দ্বিতীয়টা রাইট হয়ে গেল। তৃতীয় অপশন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরেও যাওয়া যাবে না, এই ঘরেও যাওয়া যাবে না, এই ঘরেও যাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু সে প্লাস মান, কারণ এই ঘরেও মাইনাস, এই ঘরে মাইনাস, আর এই ঘরে হচ্ছে একটা মান আমরা পেয়ে গেছি। তাহলে বাকি অপশনটা আমাদের মিথ্যা, তাহলে 1 এবং 2 রাইট। এবার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা চিত্রটা, যে চিত্রে এবিসি এর মধ্যমাত্রয়, ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় এডি সমান 6, বি সমান 5 এন্ড সিএফ সমান 4.5 পরস্পর অভিমুখে ছেদ করেছে। ওএ কত, ওএ মানে হচ্ছে এই অপশনটার কথা বলতেছে, খেয়াল করে দেখো। তো যখন আমরা মধ্যমাত্রয়ের নিয়ে কথা বলি, তো এইখানে মধ্যমার কোনো মান আমাদের কাছে নেই, যে হ্যাঁ সরি আছে, এডি সমান কত 6। তাহলে এটা কিন্তু টোটাল অনুপাতটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে ওএ অনুপাত হবে ওডি। তাহলে ওএ বাই ওডি লেখা যায়, 2/1 লেখা যায়। এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, ওডি বাই ওএ হবে, দেন 1/2 হবে। একটু খেয়াল করো, আমাদের পুরো মানটা জানা আছে। তাহলে ওডি এর সাথে আমার দরকার তো ওএ, তো এখন যদি উভয় পাশে আমরা ওএ দেই, তাহলে এখানে একটা এডি এর মান বসাতে পারবো আর এ 2 ওএ পাবো। তাহলে কি হচ্ছে, অথবা উপরে তোমরা কি করতে পারো, যে ওডি আমরা যোজন এবং শুধু যোজন করে দেই, তাহলে ওডি প্লাস ওএ আর নিচে হচ্ছে ওএ ইকুয়ালস টু 1 প্লাস 2 আর নিচে 2। তাহলে উপরে হচ্ছে এডি আর নিচে হচ্ছে ওএ আর এখানে 3/2। তাহলে খেয়াল করো ও এর মান আমরা জানি না, এডি এর মান জানি 6, তাহলে 3/2, এটা কাটাকাটি করলে 2 আর 2 2 4, তার মানে আমরা 4 হিসাব করে নিলাম। এরপর দেখো 17 নম্বর প্রশ্নটা বলতেছে, 18 নম্বর প্রশ্ন বলতেছে এবি বিসি এসি বাহুর বর্গের সমষ্টি। তার মানে আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্রটা তোমরা অবশ্যই জানো, যে বাহুগুলোর 3 গুণের বর্গ স্কয়ার আর তার কর্ণের 4 গুণের বর্গ স্কয়ার। তাহলে কর্ণ এখানে কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, একটা এডি আছে, মধ্যমা সরি কর্ণ না মধ্যমা, বিই আছে, তারপরে আছে সি এফ। তাহলে আমরা খেয়াল করি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে 4/3, আর এগুলার স্কয়ারগুলো কাজ করে দিব আমরা 6 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার প্লাস 4.5, তার উপর আবার স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, 4.5 স্কয়ার ইকুয়াল প্লাস 25 প্লাস 36 ইকুয়াল ইন্টু 4 ইকুয়াল ভাগ 3 ইকুয়াল 108.33। তাহলে 108.33 আমাদের 19 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ a ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 5a মাইনাস 4। তো যখন এখানে বলছে ফাংশন অফ a ইকুয়ালস টু কত 2 হলে, তাহলে এই অংশটার মান কত 2, তাহলে a স্কয়ার প্লাস 5a মাইনাস 4 ইকুয়ালস টু 2,
তাহলে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস একবারে 6 ইকুয়ালস টু 0, বিয়োগ করে আসতে হবে 5, তাহলে এ স্কোয়ার প্লাস 6a মাইনাস এ মাইনাস 6, তাহলে আমরা a মাইনাস 1 আর হচ্ছে a প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এর মান হচ্ছে 1 আর হচ্ছে এর মান মাইনাস 6, তাহলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই, তাহলে 1 আছে। নিচের কোনটি সমমাত্রিক বহুপদী যেটার মাত্রা দেখো y x এরও স্কোয়ার y এরও, তো কি বলতেছে y প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর y বর্জিত পদ, তাহলে দেখো 4 যখন হবে তো আমরা এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ যদি আমরা পাই, খেয়াল করো তাহলে সূত্রটা হচ্ছে 4 সুস r, আর এই প্রথম পদের যে y আছে তা লিখবো, এটা থেকে এটা মাইনাস হবে 4 মাইনাস r হবে, আর 1/y টু দি পাওয়ার কি হবে r হবে। ওকে, তারপরে আমরা 4 সুস r পাচ্ছি, তারপর এইখান থেকে খেয়াল করে দেখো এখানে r টু দি পাওয়ার কত, y টু দি পাওয়ার r, এটার সাথে যদি y কাজ করি একটা ভাগ অবস্থায় আছে, তাহলে 4 মাইনাস r মাইনাস r, তাহলে কি হচ্ছে 4 সুস r y 4 মাইনাস 2r। আচ্ছা, এখন y বর্জিত মানে মনে রাখতে হবে যে আমাদের এই অপশনটার মধ্যে শুধু এই লবটা সমান সমান প্রশ্ন মতে আমরা বলতে পারি 0, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে 4 মাইনাস 2r ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস 2r সমান মাইনাস 4, মাইনাস মাইনাস কাটা এখানে রেজাল্ট আসবে 2, তার মানে r এর মান আমরা বলতে পারি 2, তাহলে r এর মান যদি 2 হয় তাহলে আমাদের প্রশ্ন হলো y বর্জিত পদ কোনটি, তাহলে r এর মান যদি 2 হয় তাহলে r এর মান যদি আমরা এখন বসাই দেই, তাহলে 4 সুস 2, তাহলে ক্যালকুলেটরে করে দাও 4 সুস 2, তাহলে 4 সুস 2 ইকুয়াল 6, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কত 6। এরপরে 22 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ধারাটির দশম পদ, তো ধারা এখানে দেখো 202 প্লাস 0.02 প্লাস 0.002, আচ্ছা যাই হোক, এখন এটার প্রথম পদ এর মান কত 2 আর r এর মান হচ্ছে 0.2/2, তাহলে ক্যালকুলেট করলে আমরা কত পাবো 2 ইকুয়ালস টু 0.1, তাহলে এর মান হচ্ছে 0.1। এখন প্রশ্ন হলো যে দশম পদ কত, তা দশম পদ কি ar টু দি পাওয়ার 10 মাইনাস 1, তাহলে এর মান 2 ইন্টু r এর মান 0.1 টু দি পাওয়ার কত মাইনাস 9, তাহলে রেজাল্ট হচ্ছে আমরা বলতে পারি এখানে ক্যালকুলেটরে আমরা যদি দেখি 2 ইন্টু ব্র্যাকেট 0.1 টু দি পাওয়ার 9 ইকুয়াল, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, ধারাটি অসীমতক সমষ্টি হচ্ছে a বাই 1 মাইনাস r, তাহলে এর মান কত 2, 1 মাইনাস r এর মান 0.1, তাহলে 0. কত পাচ্ছি 9, তার মানে 20/9। 24 নম্বর প্রশ্নে খেয়াল করে দেখো, 24 নম্বর প্রশ্নে এইখানে আসলে একটু সময় লাগতেছে, কারণ আছে প্রথম ক্লাস, এজন্য এখানে বি বিন্দু দেওয়া আছে 4 0, আর এইখানে যদি আমরা চিন্তা করি লম্ব রেখা আছে তারপর 4,3, এখানে এ বিন্দু এটা, তাহলে দেখো প্রথম মানটা x এর, তার মানে এই মানটা হচ্ছে 4 আর এই মানটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে 5, তাহলে প্রশ্ন হলো কোসেক মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা। তো আমি তোমাদের 8.3 এর যে সূত্রগুলো করিয়েছি সেখানে আমি দেখিয়েছি শুধু কস আর সেকে মাইনাসটা রিসিভ করবে না, বাকি সবাই মাইনাস রিসিভ করবে, তাহলে কোসেক থিটা থাকবে আর এর মাইনাসটা থাকবে না সেক যেহেতু, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা, সাইন মানে কি এটা যদি লম্ব রেখা হয়, এটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, আর কোসেক হলে অতিভুজ বাই লম্ব, তার মানে 5 বাই কত 3, আর কস হচ্ছে
ভূমি বাই অতিভুজ হচ্ছে cos আর উল্টো হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4। রেজাল্ট হচ্ছে 12 মাইনাস 20 প্লাস 3 পাশে কত 15, তাহলে রেজাল্ট আসতেছে -5/12। নিচের কোন ঘটনা ঘটার সম্ভাবনা p হলে নিচের কোনটি সঠিক? খেয়াল রাখবে কোনো ঘটনা ঘটার সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে এর মধ্যে এই গ্রেটার লেস দ্যান অর ইকুয়াল যদি হয় তাহলে ধরে নিবা সেটা রাইট, তাহলে আমার ঘ নাম্বারটা ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদিও ভিডিওটি লং করে ফেলেছি, তোমরা কেউ কিছু মন খারাপ করবে না, কারণ পরবর্তীতে আমরা 25 মিনিটের মধ্যে অর্থাৎ আরও 2 মিনিট থাকতে কিভাবে শেষ করতে হয় সেই চেষ্টাই করব। কারণ প্রথম একটু তোমাদের সময় লাগবে, কারণ যেহেতু অনেকগুলো কন্টেন্ট এখানে আছে। এর পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের সংক্ষেপ সময়ে কিভাবে করতে হয় সেই প্রচেষ্টাই থাকবে এবং তোমাদের সেই বাস্তবতা তোমাদের দেখাবো। তো যাই হোক, পরবর্তীতে ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে। পরে আবারও দেখা না হওয়া পর্যন্ত, তোমাদের সামনে না আসা পর্যন্ত আল্লাহর কাছে এই কামনাই করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।